ক্লাসে বসে আছি আমি আর লাবু। রাতুলের ভয় কাটা হয়ে আছে লাবু। রাতুল যে সহজে ওকে ছাড়বে না, ও যেমন জানে তেমনি আমিও জানি। আর আমাকে যাই হুমকি দিক না কেন, রোদ ভাইয়ার ভয় কিছু করবে বলেও মনে হয় না। কারণ গত বছর একটা ছেলে জোর করে আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল বলে রোদ ভাইয়া এমন পিটান পিটিয়েছিল, আর কোনো দিন কথা বলা তো দূরে থাক, আমার সামনে পর্যন্ত আসার সাহস পায়নি। রোজ, তুই কি কাজটা ঠিক করলি? তুই তো জানিস ও খুব ডেঞ্জারাস ছেলে, এত সহজে তোকে ছাড়বে না। কেন শুধু শুধু নিজেকে বিপদে ফেললি? লাবুর কথায় ভ্রু কুঁচকে তাকালাম আমি। কি বলছিস, কিসের বিপদ? চিন্তা করিস না, কিচ্ছু হবে না। রাতুল ডেঞ্জারাস ছেলে তো কি হয়েছে, আমিও কি কম ডেঞ্জারাস মেয়ে নাকি? তবুও রোজ একটা কিন্তু থেকেই যাচ্ছে। ডোন্ট ওরি, এসব নিয়ে আর ভাবিস না। এবার এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দে তো। এটা নিয়ে যত ভাববি তত ভয় বাড়বে। আচ্ছা, ভাইয়াকে বলবো এ ব্যাপারে? না রোজ, থাক, শুধু শুধু ঝামেলা বাড়বে। ঠিক আছে, তাহলে দেখি আগে কি হয়। যদি বাড়াবাড়ি করে তাহলে ভাইয়াকে বলে উচিত শিক্ষা দেব। আর এ নিয়ে চিন্তা করিস না, কিচ্ছু হবে না। লাবুকে তো কথাগুলো বললাম, কিন্তু আমি নিজেই কিছুটা ভয় আছি যদি লাবুকে কিছু করে। ভাইয়া আজকে তাড়াতাড়ি আসায় আজকে আর আমাকে দাঁড়াতে হয়নি, তাড়াতাড়ি চলে যাচ্ছি। আইসক্রিম পার্লারের সামনে যেতেই মনটা কেমন খারাপ হয়ে গেল। আজ দুদিন ধরে আইসক্রিম খাই না। সেদিনের পর ভাইয়া আর আইসক্রিম দেয়নি, আমিও চাইনি। তবুও বললাম, ভাইয়া শোন না, এই বাইকেও কি একটু চুপচাপ থাকা যায় না? সারাক্ষণ তোকে কথা বলতেই হবে। একটু চুপ থাক প্লিজ। তুই কথা বললে আমার বাইক চালাতে সমস্যা হয়। আমি কথা বললেই বলিস শুধু বক বক করি। আর তুই যে এখন কথা বলতে বলতে আইসক্রিম পার্লার ক্রস করে ফেললি, এখন কি হবে? এজন্যই তো আমিও আজ তোর মতো বক বক করলাম, যাতে ততক্ষণে আমি আইসক্রিম পার্লার ক্রস করে ফেলি আর তুই আইসক্রিম চাওয়ার চান্সই না পাস। বলেই হাসতে লাগল। শালা কুমির ছানা, ইচ্ছা করছে তোর সব চুল ছিঁড়ে ফেলি। কত বড় হারামি, ইচ্ছা কইরা আমারে আইসক্রিম খাইতে দিল না। ওই ভাইয়া, আইসক্রিম তো খাওয়াইলি না, তাহলে এখন ফুচকা খাওয়া না প্লিজ। ওকে। অহোহ, ভাইয়া তুই কত ভালো রে। এই না হলে আমার রোদ ভাইয়া। এখনই এত লাফাইস না, আগে ফুচকা খা, তারপর লাফানো শুরু করিস। ফুচকা খাওয়ার পর বলতেও পারিস আমার মতো বজ্জাত ছেলে একটাও নাই। না, বলবো না। ওকে, চুপ করলাম। একটু দূরে এসে ফুচকার দোকানের সামনে বাইক দাঁড় করালো ভাইয়া। আমি তো মহাখুশি, ভাইয়া আইসক্রিম খাওয়ায়নি তো কি হয়েছে, ফুচকা তো খাওয়াবে। ভাইয়া দোকানদারকে গিয়ে ফুচকা দেওয়ার কথা বলল। দোকানি একের পর এক ফুচকা দিচ্ছে আর ভাইয়া খাচ্ছে, হয়তো আগে নিজে খাবে তারপর আমাকে দিবে, সেই ভেবে চুপচাপ দাঁড়িয়ে আছি। ভাইয়ার খাওয়া শেষ হলে আমাকে বলল, চল এবার যাওয়া যাক। মানে কি? আমি তে এখনো ফুচকাই খেলাম না। এসেছি থেকে তুই খেয়েই যাচ্ছিস। আমাকে তো দিলি না, তাহলে এখন আমি না খেয়ে যাব নাকি? আমি তোকে ফুচকা খেতে দিব না, তাই এতক্ষণ নিজে খেয়েছি। এহহ, তুই বললি আর আমি শুনব? আমাকে যখন খাওয়াবি না, তাহলে আমার কথায় এখানে আসলি কেন? কারণ তোর কথায় আমার ফুচকা খাওয়ার কথা মনে হলো, তাই খেয়ে নিলাম। আমাকে করলার জুস খাইয়েছিলিস, মনে আছে তোর? আজকে এটার শোধ তুললাম। এখন আমি বাসায় যাব, তুই দেখ তুই আমার সাথে যাবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? না, আমি ফুচকা না খেয়ে যাব না। ওকে, তাহলে এখানেই দাঁড়িয়ে থাক।
আর শোন, এই জায়গাটা কিন্তু একদম ভালো না। শুনেছি তোর মতো পুচকি মেয়েদের এখান থেকে ধরে নিয়ে বিদেশে পাচার করে দেয়। সো বি কেয়ারফুল। ওকে, তুই যখন যাবিই না তখন আমি এগোই। জায়গাটার কথা শুনে আমার খুব ভয় লাগল। তাই নিজের জেদকে মাটি চাপা দিয়ে ভাইয়ার বাইকে গিয়ে বসলাম। কি আর করার, আমার কাছে যে আর কোনো ওয়ে নাই। কিরে, ফিরে আসলি যে? তোর ফুচকা খাওয়া শেষ বলে হে হে করে হাসতে লাগল। আর আমি এখনো ফুচকার দিকে তাকিয়ে আছি। ভাইয়া, তুই বুঝতে পারছিস না ওগুলো আমায় খুব টানছে। তাহলে চলে যা, ফুচকার কাছে আমার বাইকে এসেছিস কেন? রাগে গজগজ করছি আমি। শয়তান বলদ, এখন ইচ্ছা করছে তোকে লাথি দিয়ে বাইক থেকে ফেলে দিতে, কিন্তু আফসোস পারছি না। তাই বাধ্য হয়ে তোর মতো শাকচুন্নির জামাইয়ের সাথে আমাকে যেতে হচ্ছে। কলেজে থেকে বেরিয়ে কোনো রিকশা না পাওয়ায় পায়ে হেঁটেই বাসায় ফিরছে লাবিবা। আর আজকের ঘটে যাওয়া ঘটনা নিয়ে বেশ চিন্তিত। হঠাৎ একটা গাড়ি এসে তার সামনে থামল। চিনতে সমস্যা হলো না গাড়িটা কার। হৃদকে দেখে মনের অজান্তেই লাবুর মুখে হাসি ফুটে উঠল। হৃদ গাড়ি থেকে নেমে লাবুর সামনে দাঁড়াল। এতদিনে হৃদ লাবুর মনে বেশ কিছুটা জায়গা দখল করে নিয়েছে। ওর সাথে সময় কাটাতে এখন ভালোই লাগে। আপনি এখানে এই সময়? এদিকে একটা আর্জেন্ট কাজ ছিল। উইটা শেষ করে বাসায় ফিরছিলাম, তোমাকে দেখে থেমে গেলাম। বাই দা ওয়ে, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? মোটামুটি ভালো আছি। আচ্ছা চলো গাড়িতে যেতে যেতে কথা বলি। না থাক, আপনি কেন কষ্ট করবেন? আর এইটুকু জায়গা আমি পায়ে হেঁটেই চলে যেতে পারব। সেটা তো আমি জানি। তুমি এখানে সারাদিন দাঁড়িয়ে থাকবে না, বাসা অবধি যেতে পারবেই। তাও বলছি চলো পৌঁছে দিয়ে আসি। না, বাসায় গেলে আমার বাসার সবাই কি ভাববে প্রয়োজন নেই। আপনি যান, আমি এগোই। ওকে, এজ ইউর উইস। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছেন? আব্বু আম্মু, আমি আর ভাই। আপনার? আমার মা নেই। কিছুটা থেমে, বাবা সে বিজনেস নিয়ে সবসময় বিজি থাকেন। আমি আর একটা ছোট কিউট পিচ্চি বোন আছে আমার। সরি, আমি না জেনে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আমি বুঝতে পারিনি, সরি এগেইন। আরে নাহহ, ইটস ওকে। এটা খুব সিম্পল ব্যাপার, এ নিয়ে তুমি মন খারাপ করো না। জানো তো, যার মা আছে সেই সব থেকে লাকি। আর সেদিকে থেকে তুমিও খুব লাকি। আর আমাকে দেখ। এভাবে কেন বলছেন? আমার মা বলেন, যারা খুব ভালো তাদেরকে আল্লাহ তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে যান। আপনার আম্মুও খুব ভালো ছিলেন, তাই গড তাকেও তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে গেছেন। জোরপূর্বক হাসি দিয়ে। আচ্ছা বাদ দাও, চলো এক কাপ কফি খেয়ে আসি। এখন উনার মুড অফ, তাই যদি এখন না বলি তাহলে উনার আরো খারাপ লাগবে। এক কাপ কফি তো খাওয়া যেতেই পারে। ওকে চলুন। তবে আমার কিন্তু এক কাপে হবে না, 2 কাপ লাগবে। ওকে চলো, 2 কাপ না, 2 কাপের ডাবল খাওয়াবো, মানে 4 কাপ। ওকে বলে দুজনে হাসতে লাগলাম। রোদ ভাইয়ার উপর এক বালতি রাগ আর অভিমান নিয়ে বাসায় পা রাখলাম আমি। বাসায় ঢুকেই দেখি আব্বু আম্মু ভাইয়া আপু এসেছে। আম্মুকে দেখেই এক পালি হাসি ফুটল আমার মুখে। এই রোদ প্যারার জন্য নিজের বাসায় গিয়ে শান্তিতে 2টো দিন থাকব তারও জো নেই। 1 মাসের ছুটি হলেও এই বাড়ি থেকে যাওয়া চলবে না, তাই নিজের বাড়িতেই এখন অতিথির মতো যেতে হয়। দৌড়ে গিয়ে ঝাপটে ধরলাম আম্মুকে। আমাকে দেখে আম্মু অনেক খুশি। আপুর বিয়ে ঠিক হয়েছে কথাটা শুনেই আমি লাফিয়ে উঠলাম।
আহা কি আনন্দ আপুর বিয়ে। আর 10 দিন পর আপুর বিয়ে। আমাদের শেকর গ্রামে হওয়ায় সেখানে বিয়ে সম্পন্ন করার ইচ্ছা আব্বুর। বিয়ে 2 দিন আগেই আমরা সেখানে চলে যাব। তাই আম্মু আগামীকালকে আমাকে সাথে নিয়ে যেতে চাইছে, আমিও মহাখুশি আম্মুর সাথে চলে যাব। কিন্তু সেখানেও রোদ বাঁধা। সে কিছুতেই আমাকে বাসায় যেতে দিবে না। না, মামুনি রোজ আমাদের সাথেই যাবে। এখন যাওয়ার দরকার নাই। শাহরিয়ার চৌধুরী রোজের বাবা বললেন, কেন রোদ যাক না, মেয়েটা আমাদের সাথে। কয়টা দিনেরই তো ব্যাপার, এর মধ্যে তোমরাও চলে যাবে। আসার সময় আবার সাথে করে নিয়ে আসবে। না মামু, ও এখানে গিয়ে লাফাঙ্গামো করবে। তখন বিয়ের কাজ ফেলে এই আপদকে সামলাবে কে? তার চেয়ে এই আপদ এখানে থাক, তোমরা একটু শান্তিতে থাকো। ভাইয়ার কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। কি বললি তুই আমি আপদ? তা নয়তো কি? সারাক্ষণ একটা না একটা ঘটনা ঘটাতেই থাকিস। কখনো একটু শান্তিতে কাউকে থাকতে দিস? কেন তোরা কি সবাই আমার জ্বালায় অশান্তিতে থাকিস নাকি? তুই জানি। রোদ থামবি তুই? কি ছেলেমানুষি শুরু করলি? তোদের কি সব ব্যাপার নিয়েই ঝগড়া করতেই হবে? একটু চুপ থাকতে পারিস না? আমি কি করলাম ফুপ্পি? তেমার ছেলেই তো আমাকে যা নয় তাই বলল। হ্যাঁ রে, আমি শুনেছি। আচ্ছা রোদ, মেয়েটা নিজের বাড়িতে যেতে চাইছে, যেতে দে না। কেন এত কথা বলছিস? না আম্মু, ও যাবে না মানে যাবে না। আমি যাব যাব যাব। গেলে তোর ঠ্যাং ভেঙে দেব আমি। আম্মু আমি একটু বাইরে যাচ্ছি। আর রোজ শোন, তোর কোথাও যাওয়া চলবে না। গেলে কিন্তু খুব খারাপ হবে। ধমক দিয়ে। গেলে কিন্তু খুব খারাপ হবে। তোর ধমকের যেন কত ধারদারি আমি। আম্মু আমি তোমাদের সাথেই যাব, আর যদি না নিয়ে যাও তাহলে আর যাবই না। মিসেস শাহরিয়ারও কিন্তু রোদ যে। আয়েশা ভাবি চিন্তা করবেন না, আমি রোদকে বুঝিয়ে বলবো। নিয়ে যান ওকে, বোনের বিয়ে বলে কথা, ও এখন না গেলে কখন যাবে? এই তো আমার সোনা ফুপ্পি। ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছি আমরা। হঠাৎ ভাইয়ার সাথে মারামারি শুরু হয়ে গেল আমার। মারামারি প্রধান কারণ হলো আমি নাকি নিজের বাড়ির অতিথি, আর অতিথিরা নাকি বিয়ের 2 দিন আসে, সে তুলনা আমি 10 দিন আগেই চলে যাব, এটা কেমন দেখায়? এ নিয়ে আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয় আর শেষ পর্যন্ত মারামারি। রুষা আপু সবটা দেখছে আর হাসছে। আপু বরাবরই শান্ত স্বভাবের, আমাদের মতো চঞ্চল নয়। আর মায়ের ভাষায় আমাদের মতো উচ্ছৃঙ্খল নয়। আপু বলল, এই তোরা থামবি? রোজ কখন থেকে মারামারি শুরু করেছিস? এবার তো থামো। কি বললে তুমি? আমি মারামারি করছি? আর তোমার ভাই যে তখন থেকে আমাকে মেহমান বলছে, সেটা কিছু না তাই না? ওরে বাবা, ওটা ওর খুব ভুল হয়েছে। তখনই রোদ ভাইয়া আমাদের সামনে এসে হাজির। আপু তুমি কাকে কি বলছো? বুচি পেচিকে কিছু বলে কাজ নেই। শুধু শুধু কথা বলে নিজের মুখ কেন ব্যথা করছ? এই বুইচি তোমার কথা শুনবে বলে আমার মনে হয় না। এই ভাইয়া, তুই সবসময় আমাকে এত ইনসাল্ট করিস কেন রে? আমি তোর কোনো জন্মের শত্রু? আমি কি তোর বউ ভাগিয়ে দিয়েছি নাকি? দেখলে আপু আমার একটা কথার পিঠে কতগুলো কথা বলে দিল। তাই অকারণে ওর সাথে কথা বলে নিজের মুখ ব্যথা করো না প্লিজ। কি বললি তুই? আমার সাথে কথা বলে তোদের মুখ ব্যথা হয়? উফ অফ। বুচি পেচি একটু চুপ করবি? এমনি মাথা ব্যথা করছে, তার উপর তোর বক বক আর নিতে পারছি না। তুই খালি আমাকে বকিস। কারণে অকারণে শুধু বকতেই থাকিস। গাল ফুলিয়ে। ঠিক আছে, একটা কাজ করে দে তাহলে, আর বকব না।
সত্যি বকবি না পাক্কা তো? হ্যাঁ রে বাবা হ্যাঁ। তাহলে বল কি করতে হবে? বেশি কিছু না, আমি রুমে যাচ্ছি, আমাকে 1 কাপ কফি বানিয়ে দিয়ে আসিস। ওকে যা। ভাইয়ার কথা শুনে একরকম খুশি হয়েই কফি বানাতে গেলাম আমি। ও যদি এমনি বলতো তাহলেও বানিয়ে দিতাম, কারণ ওর কথা আমি ফেলতে পারি না। চট করে কফি বানিয়ে ভাইয়ার রুমে গেলাম। কপালের উপর বাম হাত আর পেটের উপর ডান হাত রেখে শটান হয়ে শুয়ে আছে। হয়তো প্রচণ্ড মাথা করছে তাই এরকম শুয়েছে। সামনে গিয়ে কফিটা ভাইয়ার দিকে এগিয়ে দিলাম, ভাইয়া চট করে উঠে কফি খেতে লাগল। আমার আর এখানে কোনো কাজ নেই তাই রুম হতে যাচ্ছি। পেছনে থেকে ভাইয়ার গলা পেয়ে পেছনে ঘুরে ভাইয়ার দিকে তাকালাম। রোজ আমার মাথা টিপে দিবি প্লিজ, মাথা ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে। এমন করুণ সুরে বলল, না করতে পারলাম না। কফি খেয়েই টুপ করে শুয়ে পড়ল বিছানায়। আমি পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ভাইয়া গুটিসুটি মেরে শুয়ে আছে। মুখটা একদম বাচ্চাদেরও মতো লাগছে, একদম ইনোসেন্ট ফেস। এখন একে দেখে কেউ বলবে না এটা আস্ত শয়তান ছেলে যে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। খুব মায়াবী লাগছে ভাইয়াকে। এই মায়াবী চেহারার মায় আমি পড়েছি, কিন্তু ভাইয়া সে কি আমায় ভালোবাসে না? তুই কি বুঝিস না রে ভাইয়া, তোকে ছাড়া এক মুহূর্তও চলতে পারি না, থাকতে পারি না। কিন্তু তুইও তো আমাকে ছাড়া অচল, তাহলে ভালোবাসিস না কেন? কিন্তু আমার যে মাঝে মাঝে মনে হয় তুইও আমাকে ভালোবাসিস। আচ্ছা, আমার কি ভুল মনে হয়? কি জানি, হয়তো ভুল হয়তো ঠিক, কোনোটাই জানি না আমি। কিরে, কোথায় হারিয়ে গেলি? ভালো করে মাথাটা টিপ। ভাইয়ার কথায় ঘোর কাটল আমার। আবারও হাত বুলাতে লাগলাম। জানিস, আমি একটা কথা ভাবছি। কি? তুই এতক্ষণ ধরে মুখ বন্ধ করে আছিস কিভাবে? তোর বকবক না করলে তো শান্তি লাগে না। এটা ভাবছি আর অবাক হচ্ছি। যাক, তোর মুখ বন্ধ করতে পেরেছি, আমার কাজে আমি সাকসেসফুল। বিছানায় উঠে বসে। মানে, তুই এতক্ষণ নাটক করছিলিস? হুম। তোর কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছিল, আর কিচ্ছুক্ষণ যদি ওখানে থাকতি তাহলে আপু রুহান আমি আমাদের সবার কানের 12টা বাজিয়ে দিতি। তাই বুদ্ধি করে ওখান থেকে নিয়ে এলাম। আর তুই কি বোকারে, আমার কথায় বিশ্বাস করে ফেললি? হাহা। তবে এটাও ঠিক, আমার মাথা বেশি না হলেও একটু ব্যথা করছে, তাই পুরোটা মিথ্যা বলিনি। হাফ মিথ্যা হাফ সত্যি। ওহহ, তাই বল। আচ্ছা তুই থাক, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবি? তোর মাথা ব্যথা সারানোর মেডিসিন নিয়ে আসছি, বলেই দৌড়ে হাতুড়ি নিয়ে এলাম। আমার সাথে নাটক বার করছি এবার। আমি কিনা ভাবলাম সত্যি, কিন্তু না, তুই আবারও আমাকে মিথ্যা বলে ঠকালি। এতক্ষণ ধরে নাটক করে আমাকে দিয়ে কাজ করানো, আজ তোর মিথ্যা কথা বলার স্বাদ মিটাবো আমি। হাতুড়ি নিয়ে মাথা আস্তে করে ঠাসস ঠাসস বাড়ি দিলাম আমি। এই থামবি, কি করছিস এসব? ওমা গো, আমার মাথা ফাটিয়ে ফেলল। এটা কি? মাথায় হাত দিয়ে? এটা হাতুড়ি? তুই না আমারোর জন্য মেডিসিন আনতে গিয়ে হাতুড়ি এনেছিস কেন? কারণ এটাই তোর মাথা ব্যথার আসল মেডিসিন। সবসময় আমাকে মিথ্যা বলিস আর আমিও সেটা বিশ্বাস করে বোকা হই। তাই আজকের এই হাতুড়ির মারগুলো মনে থাকলে আর কখনো আমাকে মিথ্যা বলার সাহসও পাবি না। আমি আশা করি তোর মনে থাকবে। রাগী ফেস নিয়ে। আমার একটু মিথ্যার জন্য তুই আমাকে এভাবে মারলি, ধমক দিয়ে। আজ তোর খবর আছে বলেই খপ করে এক হাত দিয়ে হাতুড়ি কেড়ে অন্য হাত ধরে ফেলল।
দেখি কোনো হাত দিয়ে আমার মাথায় আঘাত করেছিস? ক্রমাগত নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি, কিন্তু ফলাফল জিরো। ভাইয়া, আমার হাত দিয়ে কি করবি? যেই হাত দিয়ে মেরেছিস সেই হাতে আদর করব। চোখ মুখ শক্ত করে। ভাইয়ার আদর যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আমার জানা আছে। ভয় ভয় ভাইয়া, ভুল হয়ে গেছে, ছেড়ে দে প্লিজ। আর এমন হবে না। সেটা আমিও জানি, হাত থাকলে তবে তো হবে। হাতই যখন থাকবে না তখন কোনো কিছু করতেও পারবি না। হাত থাকবে না মানে? তুই কি করবি আমার হাতের? ঢোক গিলে। এই হাতুড়ি দিয়ে তোর হাত ভাঙব। ভাইয়ার সামনে আমার আপুর বিয়ে, প্লিজ এটা করিস না। আমার কত স্বপ্ন আপুর বিয়েকে ঘিরে। কত কিছু খাবো, মজা করব, এখন যদি এই হাত না থাকে তাহলে কি করে হবে বল? কান্না করে। তাও ঠিক। আমি আবার তোর মতো নির্দয় নই। আচ্ছা ঠিক আছে, 1000 বার কান ধরে উঠবস কর। 1000 বার? তুই আমায় মেরে ফেলতে চাস? তাহলে একেবারেই মার না, এভাবে কষ্ট দিয়ে মারবি কেন? আশ্চর্য, কান ধরলে মানুষ মরে যায় নাকি? আর মানুষ মরলেও তুই মরবি বলে আমার মনে হয় না। এখন কথা না বাড়িয়ে কাজে লেগে পড়, না হলে যত কথা বলবি তত 100 করে বাড়তে থাকবে। শয়তান পেতনির জামাইয়ে, রাক্ষসের বোনের জামাই, আজ এভাবে ফাঁসিয়ে দিলি আমায়। 1000 বার কান ধরতে ধরতে তো আমি মরেই যাব। কুমির ছানা, আমারও সময় আসবে দেখিস। টানা 1 ঘন্টা ধরে কান ধরে উঠবস করছি আমি। আমার দেখা এই একটা মানুষ যার কাছে মানুষের কষ্টের কোনো মূল্যই নেই। তবে এমন নির্দয় সবার বেলায় নয়, শুধু মায় আমার বেলায়। আমি উঠবস করছি আর সে মনের আনন্দে কাউন্ট করেই যাচ্ছে। একবারও গণনায় হেরফের হয় না। অলরেডি আমার হাত পা ব্যথা হয়ে গেছে। দাঁড়িয়ে থাকতে পারছি না। কিন্তু এখন বললে বিশ্বাস করবে না, তাই একটু অ্যাক্টিং করলাম। মাথায় ধরে ধুম করে মাটিতে বসে পড়লাম আমি। আমার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল ভাইয়া। আমি ভাবলাম আমার কাছে এসে আমাকে তুলবে, তা না করে বিছানায় বসেই ধমক দিয়ে বলল, আমি জানি তোর কিছুই হয়নি। আমার হাত থেকে বাঁচার জন্য সব তোর নাটক। এই নাটকে আমি গলছি না। যদি শাস্তি কম পেতে চাস তাহলে চট করে উঠে যা, না হলে এই হাতুড়ি দিয়ে তোর হাত না এবার মাথায় মারব, পাও ভাঙ্গতে পারি শিওর বলতে পারছি না। ভাইয়ার কথা শুনে গলা শুকিয়ে গেল আমার। তাই আর দেরি না করে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম আমি। এই তো, এবার ঠিক আছিস দেখছি। এবার শুরু কর। ভাইয়া, সত্যি আমার হাত পা ব্যথা করছে রে, এবার ছেড়ে দে, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। উঠে দাঁড়াতে বসতে কষ্ট কষ্ট হচ্ছে। করুণ সুরে, উফ থামো তো, ঘ্যানোর ঘ্যানোর না করে কাজ কর, না হলে তো জানিস কি হবে, বলেই আবারও গুনতে শুরু করল। 301, 302, 303। কান ধরে উঠবস করছি, হাত পা আর চলছে না। চোখ থেকে না চাইতেও অশ্রু বেরিয়ে এলো আমার। টুপটাপ পানি পড়ছে চোখ থেকে। মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছি। চারিদিক কেমন অন্ধকার লাগছে, যেন আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি। শরীর ব্যালেন্স রাখতে পারছি না। এক পর্যায়ে ধুমম করে মেঝেতে পড়ে গেলাম আমি। তারপর কিছু মনে নেই। দেখ, রোজ এসব নাটক করে পার পাবি না। নাটক বাদ দে, তাড়াতাড়ি উঠে যা, রোজ শুনতে পাচ্ছিস না? রোদ এত ডাকার পরও রোজের কোনো নড়াচড়া নেই, সেই কিভাবে এখনো পড়ে আছে। এটা দেখে রোদ বেশ রেগে গেল। আমি 3 পর্যন্ত কাউন্ট করব, এর মধ্যে যদি না উঠিস তাহলে বুঝবি রোদের সাথে নাটক করার ফল। রোদের 3 কাউন্ট করা হলে নিজেই গাবড়ে যায়।
কারণ রোজ তো এমন মেয়ে না যে নিজের শাস্তির কথা শুনে চুপ থাকবে না। যেই অবস্থাতে থাক না দৌড়ে রোদের কাছে চলে আসবে। তাহলে কি সত্যি রোজ? না, একটু সামনে গিয়ে দেখি। রোদ রোজের সামনে মেঝেতে গিয়ে বসে ডাকল, কিন্তু কোনো সাড়া নেই। অতপর হাত ধরে ঝাঁকুনি দিয়েও ডাকল, কিন্তু তাতেও রোজোর কোনো সাড়া না পেয়ে বুঝল রোজের সেন্স নেই, সত্যি জ্ঞান হারিয়েছে। রোদ আর দেরি না করে কোলে তুলে বিছানায় শুয়ে দিল ওকে। বিছানায় শুয়ে পানির ঝাপটা দিল। আস্তে আস্তে চোখ খুলছে রোজ, কিন্তু আবারও চোখ বন্ধ করে নিচ্ছে। রোদ কন্টিনিউয়াসলি ডেকেই যাচ্ছে, কিন্তু রোজের কোনো সাড়া না পেয়ে কি করবে ভাবতে না পেরে দৌড়ে গিয়ে মিসেস আয়েশাকে ডেকে আনল। বাড়ির সবাইকে জানালে ব্যাপারটা খারাপ হবে, তাই শুধু নিজের মাকেই জানাল। উনি এসে দেখলেন রোজের হাত পা প্রচণ্ড গরম, কাঁপুনি দিয়ে জ্বর আসছে। ওর এই অবস্থা কি করে হলো? রোদ একটু আগেও তো ভালো ছিল, তাহলে এখন এমন করেছে কেন? ওর সাথে কি এমন করেছিস যে রাতারাতি মেয়েটা এতটা অসুস্থ হয়ে গেল? মাথায় জল পট্রি দিতে ব্যস্ত তিনি। এর মধ্যে রোজ জ্বরের ঘোরে একটা কথাই আওড়াচ্ছে, আমাকে ছেড়ে দে ভাইয়া, আমি আর পারছি না, ছেড়ে দে। মিসেস আয়েশার বুঝতে আর বাকি রইল না, রোদ কোনো কিছুর জন্য কঠিন শাস্তি দিয়েছে রোজকে। কি করেছ রোদ? চুপ করে থেকো না, বলো। মম তারপর সব খুলে বলল মিসেস আয়েশাকে। আই এম সরি মম, আমি বুঝতে পারিনি এমন কিছু ঘটবে। তিনি রোজের কাছ থেকে উঠে এসে রোদর সামনে দাঁড়ালেন। তোমার লজ্জা করে না? সারাদিন মেয়েটাকে কোনো না কোনো ভুলের অজুহাতে শাস্তি দিতে থাকো। তুমি কি বাচ্চা বুঝতে পারোনি? 1000 বার কান ধরা কি চাটরিখানি কথা? তোমার সেন্স নেই? এরকম শাস্তি মানুষ মানুষকে দেয়। তোমার সামান্য কিছুক্ষণের মনের শান্তির জন্য মেয়েটা কত কষ্ট পাচ্ছে দেখতে পাচ্ছ। আমি তোমাকে যত দেখি তত অবাক হয়ে যাই। তুমি সবার সাথে তো এমন না, তাহলে এই মেয়েটার সাথে এমন করো কেন? নাকি তোমাদের বাসায় থাকে বলে যা নয় তাই করা যায়? ওর সাথে ভুলে যেও না, ওর নিজেরও একটা বাড়ি আছে। মম প্লিজ থামো না। আমি কি কখনো বলেছি যে ওর বাসা নেই? আমি তো জানি রোজ কেন এখানে থাকে। আমি সত্যি বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হবে। প্লিজ মম, ওকে ঠিক করে দাও প্লিজ, অনুশোচনার সুরে। আজ আমার জন্য ও এতটা কষ্ট পাচ্ছে। আচ্ছা মম, ডক্টরকে কল দিব। তাই করো, তবে এখন বাসার কাউকে জানানোর প্রয়োজন নেই। ওর মা জানলে টেনশন করবে, আর আমিই বা মুখ দেখাবো কি করে? তার চেয়ে সকালে ঠান্ডা মাথায় সবটা খুলে বলবো। ডক্টর রোজকে দেখছে, আর রোদ একপাশে অপরাধীর মতো মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। ডক্টর কিছু মেডিসিন দিয়ে গেল, আর একটু রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। রোদ দেরি না করে মেডিসিন নিয়ে এলো। মিসেস আয়েশা মেডিসিন খাইয়ে রোজের মাথার কাছে বসে রইলেন। আর রোদ সে রুমের মধ্যে পায়চারি করছে। এখন রোজ একটু ভালো আছে। তাই রোদের মা বললেন, ওকে ওর রুমে দিয়ে এসো, আমি আজ ওর কাছে থাকবো, আর তুমি আরাম করে তোমার রুমে শুয়ে পড়ো। না মম, আমার রুমেই থাক, আর তুমিও গিয়ে রুমে শুয়ে পড়ো, আমি আছি এখানে। তোমার আবার রাত জাগলে শরীর খারাপ করবে। তুমি চিন্তা করো না, আমি আছি তো। তুমি থাকছো বলেই এত কিছু হচ্ছে। তুমি যদি সবসময় ওর সাথে না থাকতে তাহলে এত চিন্তা হতো না। তবে আজকেই লাস্ট চান্স, আর যদি রোজের সাথে কোনো খারাপ কিছু করো তাহলে কালকেই ওকে এ বাড়ি থেকে একেবারে ও বাড়িতে পাঠিয়ে দেব, মনে রেখ, বলে বেরিয়ে গেলেন মিসেস আয়েশা। তিনি জানেন রোদ আর যাই করুক রোজের কোনো ক্ষতি হতে দেবে না, আর ওকে ছেড়ে থাকতেও পারবে না। রোদের বাবা মায়ের ইচ্ছা রোজকে এ বাড়ির বউ বানিয়ে পাকাপাকিভাবেই এখানে রেখে দেবেন। ওর এইচএসসি এক্সামের পরেই ওর বাবা মায়ের সাথে কথা বলবেন। যদিও মনে হয় না ওরা এই বিয়েতে আপই করবেন।
রোজকে রোদের কাছে রেখে নিশ্চিন্ত মনেই রুমে গিয়ে শুয়ে পড়লেন মিসেস আয়েশা। রাত প্রায় ৩টা। রোজের মাথা জলপট্টি দিতে দিতে রোদও কখন ঘুমিয়েছে টের পায়নি। হঠাৎ রোজের গলা পেয়ে চোখ মেলে তাকালো সে। রোজ বিড়বিড় করে কিছু একটা বলছে, কিন্তু তা স্পষ্ট নয়, তাই ভালোভাবে বোঝার জন্য নিজের মাথা রোজের কানের কাছে নিয়ে গেল। জ্বরের ঘোরে পানি চাইছে, তাই রোদ দেরি না করে অতি যত্নে পানি খাইয়ে দিল রোজকে। রোজ এখনো কিছু বলছে, তাই আবারও নিজেকে রোজের কাছাকাছি নিয়ে গেল, কিন্তু এবার কিছু বুঝতে না পেরে উঠতে যাবে তখনই রোদের গলা জড়িয়ে শুয়ে পড়েছে রোজ। নিজেকে ছাড়াতে চাইছ, কিন্তু রোজ ছাড়ছেই না। রোজের শরীরে এত জ্বর তা সহ্য করতে পারছে না রোদ, আবার ওকে ছাড়াতেও কোথায় যেন আটকাচ্ছে। যদি ছাড়াতে গেলে ঘুম ভেঙে যায় তাহলে ব্যথায় কাতরাবে, তার চেয়ে যেভাবে আছে সেভাবেই থাক। তাই আর চেষ্টা না করে ওকে বুকে নিয়েই ঘুমের দেশে পাড়ি দিল রোদ। সকাল সকাল ৮টায় ঘুম ভাঙল রোজের। সকালের সোনালি আলোয় আধো আধো চোখে তাকাচ্ছে, আবার চোখ বন্ধ করে নিচ্ছে। মাথা খুব ভারী হয়ে আছে। চোখ খিচে বন্ধ করে আবারও তাকালো, তাকাতেই কাল রাতের কথা মনে পড়ল রোজের। কিন্তু অদ্ভুত ব্যাপার, হাত পায়ে তেমন ব্যথা নেই এখন। চোখ কচলে চারিদিক তাকিয়ে কোথায় আছে বুঝতে চেষ্টা করলে রোদের ঘরে নিজেকে আবিষ্কার করল রোজ। যেই উঠতে যাবে তখনই নিজেকে রোদের বুকের উপর দেখল সে। এটা দেখে রোজের খুশি যেন আর ধরছে, রোদের উপরের সব রাগ মুহূর্তেই মিলিয়ে গিয়ে মুখে হাসি ফুটে উঠল। ঘুমন্ত রোদের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কত মায়াবী লাগছে রোদ ভাইয়াকে। আচ্ছা, সব ছেলেকেই কি এমন দেখায় নাকি শুধু আমার রোদকে? এসব ভাবতে ভাবতে উঠে গেল রোজ। রোদ এখনো বেঘোরে ঘুমাচ্ছে। রোজ নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। ওকে দেখে রোদের মা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কিরে মা, এখন কেমন লাগছে? কপালে হাত দিয়ে জ্বর চেক করে নিলেন না? এখন আর জ্বর নেই। রোজ পুরাই অবাক। আমার রাতে কি হয়েছিল? ফুপ্পি অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দিল রোদের মায়ের দিকে। উনি রাতের সব ঘটনা খুলে বললেন। রোদ যে ইচ্ছা করে রোজের সাথে ছিল এটাও বললেন। রোজ কথাগুলো শুনে হা হয়ে আছে, এত কিছু হয়ে গেল আর আমি জানি না। আচ্ছা ফুপ্পি, আম্মুকে এ ব্যাপারে কিছু বলো না। না রে মা, এটা কেমন দেখায়? আমার বাদর ছেলের জন্য কাল কতটা কষ্ট পেলি, এখনো বোধহয় হাতে পায়ে ব্যথা আছে। যা, এখানে থাকার দরকার নেই, রুমে গিয়ে রেস্ট নে। প্লিজ ফুপ্পি, সামনে আপু বিয়ে, আমার কিছু হয়েছে জানলে খুব টেনশনে থাকবে, তার চেয়ে বলো না প্লিজ। আর এখন ভালো আছি। তুই বললেই হলো। আমি এখন ভালো আছি বলে রোজের কাছে এসে কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা দেখতে ব্যস্ত রোদ। রোদের এমন কাণ্ডে অবাকের চরম পর্যায়ে রোজ। যে আমাকে রাতে এত শাস্তি দিল সে এখন আমার এত খেয়াল রাখছে। উফ, এই ছেলের মতিগতি কিছুই বুঝি না আমি। জ্বর নেই, কিন্তু তবুও কলেজ যাওয়া চলবে না। যা গিয়ে রেস্ট নে। কোনো কথা না বলে একটা মুখ ভেঙচি দিয়ে চলে গেলাম রুমে। ভালো লাগছে না, তাই আবারও শুয়ে পড়লাম আমি। সকাল 11টা, রোদ ভাইয়ার ডাকে ঘুম ভাঙল আমার। সেই 7 সকালে উঠে না খেয়ে আবারও শুয়ে পড়েছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুমু ঘুমু চোখে অস্পষ্টভাবে চোখের সামনে রোদ ভাইয়াকে দেখতে পেলাম আমি। আমার কপালে হাত দিয়ে হয়তো জ্বর দেখছে। ওকে দেখে এক লাফে শোয়া থেকে চোখ কচলে আড়মোড়া দিয়ে উঠে বসলাম আমি। ভাইয়া, তুই কি রে? সবসময় আমাকে অশান্তিতে রেখে কি শান্তি পাস বলতো? একটু আরাম করে ঘুমাচ্ছিলাম, তাও সহ্য হলো না তোর? তুই এত হিংসুটে কেন রে? জ্বর সারতে না সারতেই বক বক শুরু হয়ে গেছে।
দেই কানের নিচে একটা, সকালে উঠে না খেয়ে আবার ঘুমিয়েছিস কেন? ধমক দিয়ে, জানিস না সকালে তোর ঔষধ আছে। আর আমি হিংসুটে নাকি দয়ালু সেই উপাধি আমাকে তুই না দিলেও চলবে। আমি এত অসুস্থ তাও আবার তোর দোষে, তবুও তুই আমাকে এইভাবে বকছিস, ঠোঁট উল্টিয়ে। তোর মনে কি সত্যি দয়া মায়া নেই রে ভাইয়া? আচ্ছা তুই আমাকে একটু ভালোবাসতে পারিস না? না পারি না। এমনি আমার মাথায় উঠে নাচছিস, আবার যদি ভালোবাসা দেখাই তাহলে যে কি করবি গড জানেন। আর তুই অসুস্থ আমার দোষে নস, নিজের অতি সাহসের জন্য। তখন কে বলেছিল আমার সাথে এমন করার? তখন যদি কিছু না করতি তাহলে কিছুই হতো না। এবার কাজ করার আগে ভেবে চিন্তে করিস, না হলে এভাবে ভুগতে হবে। আমার আর কি তুই কষ্ট পাবি? আমি কষ্ট পেলে সত্যি তোর কিছু না ভাইয়া। আচ্ছা আমি যে অসুস্থ তোর খারাপ লাগছে না? না লাগছে না, কারণ এতে করে তোর দৌড়ঝাঁপ আর মুখটা একটু বন্ধ আছে, তাই আমার কানের পোকাগুলো একটু শান্তিতে আছে। না হলে তো তোর বক বক শুনে শুনে ওরা অতিষ্ঠ হয়ে ওঠে। আচ্ছা এবার খাবারটা খেয়ে নে, আমাকে আবার ভার্সিটি যেতে হবে। তোর জন্য এমনিতেই দেরি হয়ে গেছে। আমার খেতে ভালো লাগছে না, তুই বরং চলে যা। আর আমার জন্য দেরি করলি কেন? আমি তো কলেজ যাব না, আমি তো আজকে আম্মুর সাথে বাড়ি যাব। চুপচাপ হা কর, না হলে মুখ চেপে ধরে খাওয়াবো। আর তুই তো জানিস অবাধ্যতা আমি একদম পছন্দ করি না। কুমির ছানার কথায় ভয় পেয়েই খেতে বসলাম আমি। ওর তাকিয়ে তাকিয়ে কখন সবটা খাবার শেষ করে দিয়েছি জানিই না। আমার দিকে পানির গ্লাস এগিয়ে দিতে দিতে বলল, এতক্ষণ খেতে চাইছিলি না আর এখন একটু খাবারও বেঁচে নেই? তুই কি রাক্ষস মেয়েরে, জ্বরের মধ্যেও এতগুলো খাবার সাভার করে দিলি বলে হাসতে লাগল। ওর কথা শুনে প্লেটের দিকে তাকিয়ে দেখলাম সত্যি সব খেয়ে নিয়েছি আমি। তো কি হয়েছে, এতটুকু খাবারই তো। কাল রাত থেকে খাইনি, তাই এগুলো খাওয়া এমন কোনো বড় কথা নয়, আর রাক্ষসেরও কিছু নেই। ঠিক আছে এবার মেডিসিন খেয়ে নে, আর শোন একদম দৌড়াদৌড়ি করবি না। আমি যেমন এখানে রেখে যাচ্ছি তেমন যেন এখানে এসে পাই, ঠিক আছে? ভাইয়া তুই কি মন ভোলারে, আমি আজ বাড়ি যাব তোর মনে নেই? কতদিন পর বাড়ি যাব ইসস ভাবতেই কি খুশি খুশি লাগছে। মুহূর্তেই ভাইয়ার চোখ মুখের ধরন পাল্টে গেল। রেগে বলল, আজ যদি তোকে আমি বাড়ি এসে না পাই তাহলে মজা বুঝবি। এই অসুস্থ শরীরে তোকে আমি ওখানে বাদরামো করতে পাঠাতে পারবো না। আমি যখন একবার বলেছি তুই যাবি না, তার মানে যাবি না। এর অন্যথা যেন না হয় বলেই হন হন করে বেরিয়ে গেল রুম থেকে। এর অন্যথা যেন না হয়। কেন রে, আমি কি তোর বউ লাগি যে তোর সব কথা শুনব? আজ শুনব না আমি। আমিও দেখব আমার বাড়ি যাওয়া কে আটকায়। আমি তো যাবই যাব। বাসায় এসেই এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছি আমি। কতদিন পর আবার নিজের বাড়িতে ফিরলাম। আমার গাছগুলো আরো সজীব সতেজ হয়েছে। দুইটা ফুল গাছের জায়গায় এখন আরো অনেকগুলো গাছ যোগ হয়েছে, নিশ্চয় এগুলো আপুর কাজ। আপু আমার সবকিছু আগলে রাখে, যেমন জিনিস তেমনি আমাকেও আগলে রাখে পরম মমতায়। ভাইয়া নামক জিনিসটাই যেমন প্যারাময় তেমন ভালোবাসাযুক্ত। ওখানে রোদ আর এখানে রিজু ভাইয়া। এসেছি থেকেই ভাইয়া আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া চালিয়ে যাচ্ছে। টিভি দেখতে বসলাম, সেখানেও ভাইয়ার অত্যাচার। আমি যেই চ্যানেল দেখব তিনি সেটা দেখবেন না, আর উনি যেটা দেখবেন সেটা আমার হবে না। তাই শেষ পর্যন্ত রিমোট নিয়ে কাড়াকাড়ি মারামারি। আব্বুর ধমকে চুপ হয়ে গেলাম দুজনেই। আব্বুর না ভাইয়ার উপর রাগ করে চলে গেলাম নিজের রুমে। মাথাটা ব্যথা করছে, এতক্ষণ টের পাইনি তাই শুয়ে পড়লাম আমি।
আমি ঘুমিয়ে আছি তখন কেউ আমার হাত ধরে একটানে বিছানায় বসালো আমায়। ব্যাপারটা এত দ্রুত ঘটল যে আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ এমন ঘটনায় চিৎকার দিব তখনই কেউ আমার মুখ চেপে ধরল। চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। সামনে কারো অস্তিত্ব টের পেয়ে আস্তে আস্তে তাকিয়ে দেখলাম রোদ ভাইয়া রক্তবর্ণ চোখ নিয়ে আমার সামনে বসে আছে। ভাইয়ার চোখ দেখেই ভয়ে চুপসে গেলাম আমি। ভাইয়াকে এতটা রাগতে আগে কখনো দেখিনি। আমি এই রাগের সাথে বড় অচেনা, তাই মাথা নিচু করে বসে আছি। ভাইয়া কোনো কথা না বলে টানতে টানতে বাইরে নিয়ে এক ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে ঢুকালো আমায়। আমি কিছু বলতে যাব তার আগেই গাড়িতে উঠে সিটবেল্ট পরিয়ে দিল আমায়। কিছুক্ষণ চুপ থেকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে গাড়ি চলাতে মনোনিবেশ করল সে। আর আমি হ্যাবলার মতো তাকিয়ে আছি। মুখ দেখে রাস্তায় আর কথা বলার সাহস পেলাম না আনি। পুরোটা রাস্তা চুপচাপ আসতে হলো। বাসায় পৌঁছেই আমার রুমে গিয়ে বিছানায় ছুঁড়ে মারল আমায়। হাত চেপে তোকে না করেছিলাম না, তবুও আমার কথা অমান্য করে গেলি। খুব সাহস বেড়েছে তোর, তাই না? ভাইয়া আমার হাতে লাগছে। ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। ভুল? তোকে কতবার বলেছিলাম যাবি না, তবুও যেতেই হলো। আমার কথার অবাধ্য হস তুই। এখানে থাকলে বাদরামি করতে পারতি না, তাই না? এই শরীরে ওখানে যাওয়াই লাগলো। আমি কিছুই করিনি। তোর কথথামতো গিয়েই রেসস্ট নিচ্ছিলাম, আর তখনই তো। স্টপ ইডিয়ট! আমি জানি না কি কি করেছিস, মামুনি আমায় সব বলেছে। গিয়েই তো রিজুর সাথে ঝগড়া বাঁধিয়েছিলিস, আর সারা বাড়ি দৌড়ে নাচতে শুরু করেছিলিস। তোর যদি কিছু হতো তাহলে মামু কতদিক সামলাতো বলতো? দেখ, আমি ঠিক আছি। আমার তো কিছু হয়নি, তাহলে কেন শুধু শুধু টেনশন? শুধু শুধু এখন যদি তোর কিছু হতো তাহলে মমতার সব দায়ভার আমার উপর দিত। আমাকে অপরাধী বানাতে খুব ভালো লাগে তোর। না না ভাইয়া, ছি, কি বলছিস এসব? তোকে কেন আমি অপরাধী বানাতে যাব? আমি তো এমনি গিয়েছিলাম। আপুর কোনো কিছুতেই যাওয়া হয়নি, আর এখানে থাকার কারণে ওর সাথে তেমন টাইম স্পেন্ডও করতে পারি না। তাই ভেবেছিলাম আর যে কয়টা দিন আছে ওর সাথে থাকি। কেন আপুকে এতদিন জ্বালিয়েও তোর শান্তি লাগেনি? দুদিন পর বিয়ে, তবুও মেয়েটাকে শান্তি দিতে নারাজ তুই। তুই এমন কেন রে? দে না ওকে যে কটা দিন আছে নিজের মতো থাকতে। আমি আপুকে মোটেও জ্বালাই না। আমার সাথে থাকলে আপুও বিরক্ত হয় না। তোকে বলেছে? তোর সাথে যে কেউ থাকলেই অতিষ্ঠ হয়ে যায়, আর আপু হয় না। বলেছেই। যদি তাই হতো তাহলে তোর মতো কথায় কথায় ধমকাতো, বক্ত মারত। কিন্তু কই, আপু তল কোনোদিন আমায় মারাতো দূর, তোর মতো ধমকায়নি। আমার সামনে থেকে দূর হ। আর কখনো আমার সামনে আসবি না। তোকে আমি সহ্য করতে পারছি না। হাত ছেড়ে। ভাইয়া, সত্যিই কি আমি বিরক্তিকর? আমাকে সহ্য করারা যায় না? একটু ভালোবাসা যায় না? করুণ কণ্ঠে। যেতে বলছি তোকে। আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেলাম আমি। কুমির ছানা আমাকে আমার বাড়ি থেকে নিয়ে এসে এখন আবার দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এমন ভাব করছে যেন আমি ওর পেছনে ঘুর ঘুর করি, ঢং দেখে বাঁচি না। আমার হাতটা মনে হচ্ছে ভেঙ্গেই গেছে। ওরে মুখোপরি কোনো মুখে এই কুমির ছানাকে যে ভালোবাসতে গেলি গড জানেন। 13 জন্য আর ছেলে ছিল না, একেই বেছে নিতে হলো। আজ দুদিন হলো রোদ ভাইয়ার সাথে কথা বলি না আমি। কলেজও যাইনি, অসুস্থতার জন্য ফুপ্পি যেতে দেয়নি। ভাইয়াও আমাকে ডাকে না, আমিও যাই না।
সেদিনের পর থেকে সামনাসামনিও হই না। আজকে কলেজ যাব, সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আমি, কিন্তু ভাইয়ার উঠার নামই নেই। অলওয়েজ লেট। অন্যদিন হলে আমিই ডেকে তুলতাম, কিন্তু আজকের ব্যাপার ভিন্ন। আজকে আমি ডাকব না, ফুপ্পি অনেকবার ডেকে ক্লান্ত হয়ে গেছে, বরাবরের মতো তার ঘুম ভাঙ্গাতে ব্যর্থ সে। আমারও লেট হয়ে যাচ্ছে, তাই আর দেরি না করে বেরুতে যাব, তখনই পেছনে থেকে রোদ ভাইয়ার গলা শুনতে পেলাম। তোর তো দেখি খুব সাহস হয়ে গেছে, আজকে আমাকে না ডেকে নিজে একা একা কলেজ যাচ্ছিস যে? এত সাহস কোথা থেকে এলো? হাত ফোল্ড করতে করতে। মানুষ সারা জীবন ভীতু থাকে না, তাই আমিও আগের মতে ভীতু নই। রাস্তাঘাট সবকিছু চিনি এখন, তাই শুধু শুধু তোকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আজ থেকে আমি একা একাই যাতায়াত করব আমি। কোনো সমস্যা হবে না আমার, চিন্তা করিস না। মেরে ঠ্যাং ভেঙ্গে ঘরে রেখে দেব। তুই চিন্তা করিস না, আমি একাই যেতে পারব। যদি কোনো বিপদে পড়িস তখন কি হবে? কে বাঁচাবে তোকে? যার কেউ নেই তার আল্লাহ আছেন, আমাকেও তিনিই কোনো না কোনোভাবে ঠিক বাঁচাবেন। এখানে তো আমার ফুপ্পি ছাড়া কেউ নেই, আমার ভাইয়াও নেই, তাই নিজেকে নিজেই প্রোটেক্ট করা শিখতে হবে। মুখে খুব বুলি ফুটেছে দেখছি। কে শিখালো এত কথা? এতদিন তো অবুঝের মতো সব অকাজের কথা বলতি, আজ এত বুঝদার হলি কি করে? চিন্তিত হয়ে। এতদিন বুঝিনি তাই বলে ফেলেছি, এখন বুঝতে শিখেছি তাই এমন কথা বলছি। কাউকে কোনো কিছু শিখাতে হয় না, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। রাখো তোর জ্ঞানের কথা, আর আগে কি যেন বললি? এখানে তোর আপন বলতে কেউ নেই। আমাকে কি তোর চোখে পড়ে না? নাকি ভাবছিস আমি মরে গেছি? শয়তানটার মুখে মরার কথা শুনে বুকের ভিতরে ধক করে উঠল আমার। এটা ভাবতে যাব কেন? তুই তো সবসময় আমার সাথে থাকবি না, আর থাকাটাও সম্ভব নয়। তোর সাথে থেকে থেকে পরনির্ভরশীল হয়ে যাচ্ছি, তাই এবার একটু নিজের উপর ভরসা করতে চাইছি। রোজ তুই কি আমায় পর ভাবতে শুরু করেছিস? আমি কেউ হই না তোর। কি হয়েছে? কেন এমন করে কথা বলছিস আমার সাথে? কই কেমন করে কথা বলছি? আমি তো ঠিকভাবেই কথা বলছি। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। এখানে চুপ করে দাঁড়িয়ে থাক, না হলে পা আস্ত থাকবে না। আমি ব্রেকফাস্ট করে নিই, তারপর একসাথে যাব। আর শোন, আমি জানি কেন এসব বলছিস। ভাইয়ার কথায় ভ্রু কুঁচকে তাকালাম আমি। জানে মানে? তাহলে কি আমার প্ল্যান সব ধরে নিল? এত ভেবে লাভ নেই। ওই বাড়িতে যাওয়ার জন্য এতগুলো কথা বললি তো যাতে আমি রেগে তোকে ওই বাড়িতে রেখে আসি, কিন্তু না রে বুচি পেঁচি, আমি তোকে ওখানে যেতে দিব না। এরপর তো বিয়েতে যেতে পারবি কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে আমার। ভাইয়া কথা শুনে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছালাম আমি। কি করে টের পেল? আমি তো আমার প্ল্যানে কাউকে ইনভলভ করিনি। তাহলে তুই আজও আমাকে চিনতে পারলি না? রোজ আমি তোকে যেমন চিনি তেমনি তোর আচার আচরণ সবকিছুকেও চিনি। কোনটা তোর মনের কথা আর কোনটা তোর নাটক সবটা জানি আমি। তাই এখনকার কথাগুলো যে বানানো তা ভালোভাবেই জানি আমি বলে টেবিলে বসে খেতে শুরু করল। আমি এখনো সেখানে দাঁড়িয়ে ভাবছি কি করে কি হলো, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। কোথায় ভাবলাম রেগে আমাকে বাড়ি দিয়ে আসবে, তা না, এখন আমার প্ল্যানেই জল ঢেলে দিল। ভাইয়া আমাকে কলেজ নামিয়ে ভার্সিটি চলে গেল। আজ প্রথম দিন আমি ভাইয়ার সাথে তেমন কথা বলিনি। কেন বলবো? আমার অসুস্থতার বাহানায় আমার নিজের বোনের বিয়েতে যেতে দিচ্ছে নাকি? অদ্ভুত। পুরো কলেজ খুঁজেও লাবুকে কোথাও পেলাম না, হয়তো আসেনি।
বেষ্টু ছাড়া ক্লাস করতেও ভালো লাগে না, কেমন যেন এতিম এতিম লাগছে। এখন বাসায় যাওয়াও পসিবল না, ভাইয়ার ভার্সিটি শেষ হয়নি এখনো, তাই বাধ্য হয়েই ক্লাস করতে হচ্ছে। ক্লাস শেষে কলেজ গেইটে দাঁড়িয়ে আছি আমি, তখনই রোদ ভাইয়া আর নাহিদ ভাইয়া এসে হাজির। ওমার সাথে নাহিদ ভাইয়া, তাহলে আমি যাব কি করে? হেই রোজ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি ভালো আছেন? হুম। শুনলাম সামনের সপ্তাহে তোমার আপুর বিয়ে। হুম। তাতে আমার কি, আমি তো যাচ্ছি না। কেন? অবাক হয়ে। এমনি এখন হইচই ভালো লাগে না। আমার কথা শুনে রোদ আর নাহিদ ভাইয়া হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, আর আমি কেবলাকান্তের মতো তাকিয়ে আছি ওদের দিকে। সিরিয়াসলি তোমার হইচই ভালো লাগে না? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রোদ ভাইয়া বলল, এই বুচি পেচির কথা কানে নিস না ভাই, ও পাগল হয়ে গেছে, জ্বরের ঘোরে আছে, তাই যা মুখে আসছে তাই বলছে। না হলে যে সারাদিন হইচই করে বাড়ি মাথায় নেয়, সে এখন বলছে তার নাকি হইচই ভালো লাগে না। এটাকে বলে ভূতের মুখে রামনাম বলেই হাহা করতে লাগল। নাহিদ হো হহ, তাই বল, আমিও ভাবছি রোজের মাথা ঠিক আছে তো, না হলে তো এমন বলার কথা নয়। তাহলে ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও, ওর রেস্টের খুব দরকার। রোদ ভাইয়ার কথা শুনে রাগে গজগজ করছি আমি। কি বললি তুই আমাকে, আমি পাগল? দাঁতে দাঁত চেপে, হুম। পাগলকে পাগল বলবো না তো কি ছাগল বলবো? অহহ মিস্টেক, পাগল না পাগলি হবে বলে আবারও দুজনে হাসতে লাগল। ভাইয়ার কথা শুনে দুপা এগিয়ে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম আমি। দুজনে হাসি থামিয়ে দিয়েছে, তাদের দৃষ্টি এখন আমার দিকে স্থির। আমি কি করব সেটাই হয়তো ভাবছে এখন। আর একটু এগিয়ে ভাইয়ার চুল ধরে টানতে লাগলাম আমি। চুলগুলো এলোমেলো করে শার্টের কলার ধরে একটানে 3টা বোতাম ছিঁড়ে দিলাম। অতপর হাতে একটা কামড় বসিয়ে বক্সারের মতো ডিসুম ডিসুম কয়েকটা কিল ঘুষি মারতে লাগলাম আমি। এখন একটু শান্তি লাগছে। আমার কাণ্ড দেখে দুজনেই চোখ দুটো রসগোল্লার মতো করে তাকিয়ে আছে। আর রোদ ভাইয়া খুব রেগে গেছে। রাস্তার লোকজন এতক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে আমার কাণ্ড দেখছে, তাতে আমার কি? আমার তো গায়ের জ্বালা মিটেছে। দুদিন ধরে পোষে রাখা চাপা রাগ আজ ঝাড়তে পেরেছি। এর থেকে বড় শান্তি আর কি হতে পারে? নাহিদ দোস্ত, এটা কি হলো? রোজ আমাকে একটা চিমটি কাটবে প্লিজ, আমার নিজের চোখকেও বিশ্বাস হচ্ছে না। এটা কি হচ্ছিল এতক্ষণ? কেন পাগলের কাণ্ড কারখানা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই? পাগল নিজের মধ্যে থাকে না, যখন যা ইচ্ছা তাই করে। কোনো পাগল মানুষকে মারধরও করে, আমি তো তেমন কিছু করিনি, কারণ আমি এতটাও পাগল নই। কিছুটা সেন্স আছে। চিমটি কেন, এবার আপনাকেও রোদ ভাইয়ার মতো কিছুটা দেই। সরি রোজ, আমার প্রয়োজন নেই। ক্ষমা করো আমায়, আমি এমনি ঠিক আছি। ওই থামবি? বুঝি তোর লজ্জা করল না? রাস্তার সবাই কিভাবে দেখছে দেখ। আজ বাড়িতে চল, তোকে এর উপযুক্ত শাস্তি দেব আমি। কি পেয়েছিস যখন যা ইচ্ছা তাই করবি তুই? খুব বার বেড়েছে তোর, কিছু বলি না বলে খুব সাহস বেড়ে গেছে। আজকে তোর একদিন নয়তো আমার একদিন। পাগলের আবার লজ্জা বলেই হাসতে লাগলাম আমি। তোর মাথা ঠিক আছে তো ভাইয়া? তুই জানিস না পাগলের ভালো মন্দ লাজ লজ্জা কোনো কিছুই থাকে না। পাগল তো তাই এমন করেছি, তোর মতো ভালো হলে কিছুই করতাম না। ভাইয়ার মুখ দেখেই বুঝতে পারছি কথাগুলো শুনে ভাইয়ার গা জ্বলছে। রাগটাকে ইচ্ছা করেই আরো বাড়িয়ে দিচ্ছি, কারণ আমি খুব ভালো করেই জানি আর যাই করুক না কেন, রাস্তায় যত যাই করি না কেন, আমি আমাকে কিছু বলবে না।
এখনো কথা বলছিস তুই, দাঁতে দাঁত চেপে। নাহিদ তুই ওকে বাসায় পৌঁছে দিয়ে আয়। কেন তোর কি হয়েছে, তুই বাসায় যাবি না? আমি তোর সাথে যাব, ভাইয়ার সাথে যাব না। যেতে হলে ওর সাথেই যা, না হলে এখানে দাঁড়িয়ে থাক, আমার কিছু করার নাই। আমি তোর মতো পাগল নিয়ে ঘুরতে পারবো না। উফ, আমার হাতটার 12টা বাজিয়ে দিল। পুরো রাক্ষসীর মতো লম্বা লম্বা দাঁত, কেমন দাগ বসে গেছে। আজকে তোর ওই রাক্ষসীর দাঁত আমি ভাঙব। কথায় কথায় কামড়ে দেওয়া আজকে টের পাবি। এতদিন ঘুরতে সমস্যা হলো না, অথচ আজ হচ্ছে স্ট্রেঞ্জ। আমি তোর সাথেই যাব। আমি রাক্ষসী হলে তুইও রাক্ষস। সেদিন মনে নেই আমার হাত থেকে রক্ত ঝরিয়েছিলিস? রোজ আমাকে রাগাস না। তুই ভালো করে জানিস আমি রেগে গেলে তোর কি হাল করব। এমনি যা করেছিস তার জন্য তোকে মাথার উপর তুলে আছাড় মারতে ইচ্ছা করছে আমার। রাস্তায় উল্টা পাল্টা কিছু করতে চাইছি না, কারণ এতে তোর কিছু না, কারণ তুই তো নির্লজ্জ, উল্টে আমারই রেপুটেশন খারাপ হবে। নাহিদ প্লিজ রোজ জেদ করো না। চলো তোমাকে আমি পৌঁছে দিচ্ছি। আর রোদ এই অবস্থায় তুই কোথায় যাবি? তুইও চল, বাসায় গিয়ে চেঞ্জ করে আবার আসবি। না, আমি এখন যাব না। তুই প্লিজ এই পাগলটাকে আমার সামনে থেকে সরা। আমি একে আর সহ্য করতে পারছি না, রাগে কটমট করে। আর কিছুক্ষণ থাকলে হয়তো। রোদ ভাইয়ার চোখের দিকে তাকিয়ে ভয় আমার অন্তরাত্মা কেঁপে উঠল। ওর চোখের দিকে তাকিয়ে আর কথা বলার সাহস হল না আমার। চুপ করেই নাহিদ ভাইয়ার সাথে বাসায় চলে গেলাম আমি। বাসায় এসেই রুমে গুম হয়ে বসে আছি আমি। ফুপ্পি অনেকবার রোদের কথা জিজ্ঞেস করেছে, কিন্তু তার ঠিকঠাক কোনো ওর দিতে পারিনি আমি। খাবারও গলা দিয়ে নামিনি। নামবে কি করে, আজকে আমার সাথে কি হবে সেটা ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে আমার। এতক্ষণে 2 লিটার পানিও শেষ করে ফেলেছি, তবুও যেন তৃষ্ণা মিটছে না আমার। কেন যে তখন এত বাড়াবাড়ি করতে গিয়েছিলাম কে জানে। কাজগুলো করার সময় করে দেই, কিন্তু পরে এর ফল কি হবে সেটা কখনো ভাবি না আমি। কুমির ছানা এখনো বাড়ি আসেনি। আসলে সবার আগে আজ টের পাবো আমি। চুপচাপ বসে নিজের মনে কথাগুলো ভাবছি আমি, তখনই ড্রয়িং রুমে চিৎকার চেঁচামেচির শব্দ কানে এলো আমার। হুম, ভাইয়া এসেছে, বাসায় ফুপ্পিকে ডাকছে। ভাইয়ার গলা শুনেই ভয়ে চুপসে গেলাম আমি। নিচে কি হচ্ছে সেটা দেখার জন্য কাঁপা কাঁপা পায়ে বাইরে বের হলাম আমি। আমার রুমের পাশ থেকেই ড্রয়িং রুম দেখা যাচ্ছে, যেখানে রোদ ভাইয়া দাঁড়িয়ে আছে, তাই নিচে গেলাম না, ওখানেই দাঁড়িয়ে রইলাম আমি। মম, কোথায় তুমি? কি হয়েছে রোদ, তুই এভাবে ডাক? হাত মুছতে মুছতে। কি হয়েছে তোর, আবার মারামারি করেছিস? এই জন্যই আজকে রোজকে নাহিদের সাথে পাঠিয়েছিস? দেখি লেগেছে কোথাও। কেন কোনো কথা শুনিস না তুই? না মম, আমি আজ কোনো মারামারি করিনি, ইভেন কিছুই করিনি। দাঁতে দাঁত চেপে। তাহলে তোর অবস্থা এমন হলো কি করে? আচ্ছা মম, যে তোমার ছেলের এমন করছে, তোমার দৃষ্টিতে তাকে কি করা উচিত? মেরে তক্তা বানিয়ে দেওয়া উচিত। আমার ছেলের সাথে এমন করা? ছি ছি, কোনো বদমাশ এমন করলো তোর সাথে? 1 মিনিট বলছি। যদি মানুষটা মেয়ে হয়ে তাহলে কি করব? উচিত শিক্ষা দিবি। একটা মেয়ে হয়ে এত সাহস যে আমার ছেলের পেছনে লাগে। মেয়ে বলে 7 খুন মাফ নাকি? মেয়ে বলে কোনো ছাড়াছাড়ি নাই, বুঝলি? ফুপ্পি, তুমি বুঝতে পারছো না তোমার ছেলে কার কথা বলছে? হুম। এবার বলো, মেয়েটা যদি তোমার কাছের কেউ হয় তাহলে কি করব? আমার কাছের কেউ? উনার আর বুঝতে বাকি নেই কাজটা কার। নিজের বলা কথায় এখন নিজেই ফেঁসে গেছেন উনি। কেন এত কিছু বলতে গেলাম?
আগেই ভাবা উচিত ছিল রোজ ছাড়া আর কেউ রোদের সাথে এমন করার সাহস পাবে না। তাহলে মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু না করে ছেড়ে দিবি। আমি জানতাম তুমি ওই বুচি পেচির হয়ে কথা বলবে। সরি মম, আজ আমি ওকে ছাড়তে পারবো না। তুমি জানো পুরো কলেজে রাস্তার লোকের সামনে ও আমার সাথে এমন করেছে, এই দেখ আবারও হাতে কামড়েছে, হাত দেখিয়ে কিল ঘুষি দিয়েছে। দেখ আমার শার্ট পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। এত কিছুর পর তো ওকে ছাড়া যায় না মম। তোমাকে শুধু তোমার গুণধর ভাইঝির কথা জানিয়ে রাখলাম, এই যা। আজ ওকে কঠিন শাস্তি দেব আমি। শোন না, তুই তো আমার সোনা ছেলে। রোজের মতো অবুঝ নস, সবই বুঝিস। ছেলে মানুষ তো তাই করে ফেলেছে, তুই এসব বাদ দিয়ে দে। সরি মম, তোমার ভালো ভালো কথা আমি শুনছি না। ও ছেলে মানুষ, আমিও তাই। এখন আমিও ছেলে মানুষই করব। খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি বলেই নিজের রুমে চলে গেল। ভাইয়াকে উপরে আসতে দেখে আবারও নিজের রুমে চলে এলাম আমি। ভাইয়া রুমে যাওয়ার পর আবার সেখানে গেলাম আমি। ফুপ্পি খাবার দিচ্ছে। হঠাৎ চোখাচোখি হলো আমাদের। ফুপ্পি করুণ চোখে তাকিয়ে আছেন আমার দিকে, যার অর্থ আর কিছু করার নেই। আমি মুখ গোমরা করে আবারও ফিরে এলাম নিজের রুমে। রাত 12টা, গভীর ঘুমে আচ্ছন্ন আমি। হঠাৎ কোনো কিছুর শব্দে ঘুম ভেঙে গেল আমার। ঘুমু ঘুমু চোখে তাকিয়ে কোথাও কিছু দেখতে পেলাম না আমি। কিন্তু শব্দটা ভেসে বেড়াচ্ছে এখনো। প্রতিনিয়ত শব্দটা আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে আমার। আমার একদম কাছে এসেই শব্দটা মিলিয়ে গেল। আমি দেরি না করে তাড়াতাড়ি সুইচ অন করলাম। সাথে অন্ধকার কেটে গিয়ে আলোর দেখা পেলাম আমি। কিন্তু রুমের কোথাও কিছু নেই, তাই এক গ্লাস পানি খেয়ে আবারও ঘুমের চেষ্টা চালালাম আমি। কিন্তু এবার ঘুমোতে ব্যর্থ হলাম। সামনে অস্পষ্ট কিছু দেখতে পেলাম, অনেকটা ভূতের মতো লাগছে। পরনে সাদা জামা, অনেক লম্বা, যেমনটা গল্পে শুনেছি। ভূতটাকে দেখে ছেলে মনে হচ্ছে, কারণ মেয়ে হলে তো নিয়ম অনুযায়ী গায়ে শাড়ি থাকার কথা, কিন্তু তা নেই। তাহলে এটা ছেলে ভূত হবে। এমন কিছু দেখে চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। কিছুক্ষণ পর তাকিয়ে দেখলাম এখনো আমার সামনে দাঁড়িয়ে, চোখ কচলে আবারও তাকালাম না, আমি ঠিকই দেখছি। আমার এই অবস্থা দেখে ভূত হাসতে লাগল। অস্পষ্ট সুরে এবার কথা বলতে শুরু করল সে। মিস রোজ, আমি তোমার কাছে আসতে চাইনি, কিন্তু আজ তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছ, যার জন্য তোমার কাছে আমাকে আসতেই হলো। আমি যেচে কারো সাথে লাগি না, কিন্তু কোথাও কোনো অন্যায় দেখলে আর চুপ থাকতে পারি না। আজ যেটা করছো তার জন্য শাস্তি পেতে হবে তোমায়। এমনিতেই ভূতের ভয় কাটা হয়ে থাকি আমি। ছোটবেলা থেকেই ভূতকে খুব ভয় পাই আমি, কিন্তু কখনো নিজের চোখে দেখিনি, কিন্তু আজ ভূত আমার সামনে। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, বড় বড় ঢোক গিলছি আমি। কাপা কাপা গলায় বললাম, কি করেছি আমি? কিসের শাস্তির কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন বুঝবে কি করে? আজকের দিনের কথা মনে করো। কিভাবে রাস্তায় ওই নিরীহ ছেলেটাকে পিটিয়েছ, কত অত্যাচার করেছ। সবার সামনে ছেলেটাকে অপমান করেছ, এবার মনে পড়ছে তোমার। কিন্তু ও তো আমার ভাইয়া, আর এটা তো অপমানের কিছু না, আমি দুষ্টুমি করেছি। ও যখন আমার সাথে অন্যায় করে তখন আপনার এই প্রতিবাদী রূপ কোথায় থাকে? কোনোদিন তো দেখিনি আপনাকে আমার জন্য দরদ দেখাতে। স্তব্ধ হও। তোমার সাহস তো কম নয় ভূতের সাথে তর্ক করো। আমাকে শিখাচ্ছ কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। আমাকে রাগিয়ে ভালো করলে না। আমি তোমার ঘাড় মটকাতে চাইনি, কিন্তু তুমি আমায় বাধ্য করলে, ঠিক আছে তাই হবে।
প্লিজ প্লিজ আমাকে মারবেন না। এখনো বিয়ে শাদী করিনি। বাচ্চা কাচ্চার মুখও দেখা হয়নি। আমার জীবনের কত কিছু বাকি এখনো। আমি বুঝতে পারিনি, সরি। এই দেখুন কান ধরছি। বিশ্বাস করুন আমি কথাগুলো বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। আপনি আমায় ক্ষমা করে দিন প্লিজ। ক্ষমা? হা হা, আমি কে তোমাকে ক্ষমা করার? যার সাথে অন্যায় করেছ তার কাছে ক্ষমা চাও। আমি এমনি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভাইয়ার কাছে ক্ষমা চাইলে আর মারবেন না তো? করুণ কণ্ঠে। না মারব না। আর শোন, আজ থেকে রোদের সব কথা শুনবে তুমি। রোদ উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। কোনো কথা অমান্য করবে না। আর যদি আবার ওর কথার অবাধ্য হও তাহলে আমি আবার আসব, তখন আমি কিছু শুনব না, দয়াও দেখাবো না, একবারে ঘাড় মটকাবো, মনে থাকে যেন। যদি কথাগুলো শোনার মতো না হয় তাহলে কি করব? তাহলেও শুনবে। তবে হ্যাঁ, দু একটা কথা না শুনলে কিছু না, তবে বেশিরভাগ কথা শুনবে। আর এখনই গিয়ে ওর রুমে যাবে, গিয়ে ক্ষমা চাইবে। আর হাতে এখনো কিছু লাগায়নি, যেভাবে কামড় দিয়েছিলে সেভাবেই আছে, তাই ওখানে মেডিসিন লাগিয়ে দেবে। আর হ্যাঁ, আমার কথা কাউকে বলবে না। ঠিক আছে। কিন্তু এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়েছে, সকালে যাই। না। এক্ষুনি মানে এক্ষুনি? তোমার কি মনে হয় এত অপমানের পর ছেলেটা ঘুমিয়েছে? না, কিছুতেই না, এখনো ঘুমায়নি। ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা, আপনি কি করে জানলেন? হা হা, আমি জানি না এমন কোনো কথা নেই। আমি সবার সব কথা জানি। এমনকি তুমি যে রোদকে ভালোবাসো সেটাও জানি আমি। এটাও জানেন? ওয়াও! কথাটা শুনেই হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। তাহলে নিশ্চয় এটাও জানেন ভাইয়া কেন আমাকে ভালোবাসে না? জানি তো, ওর দৃষ্টিতে তুমি এখনো ছোট, তাই। তাড়াতাড়ি একটু বড় হয়ে যাও, তাহলে হয়তো ভালোবাসবে, শিওর জানি না আমি। কেন, আপনি না সব জানেন? ঘটে যাওয়া ঘটনাগুলো জানি আমি, কিন্তু যেটা ঘটেনি সেটা কি করে জানবো? এবার তুমি যাও। ভূতকে রুমে রেখে বেরিয়ে গেলাম রোদ ভাইয়ার রুমের উদ্দেশ্যে। ভাইয়ার দরজা খোলা, লাইট জ্বলছে এখনো, তার মানে ভূতের কথাই ঠিক, এখনো ঘুমায়নি। এক হাত কপালে দিয়ে অন্য হাত বিছানায় দিয়ে শটান হয়ে শুয়ে আছে। আমি দরজার পাশে দাঁড়িয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। এভাবে থেকেই বলে উঠল, কিরে তুই নিজে থেকেই বাঘের খাঁচায় এসে ঢুকেছিস যে, গুড জব। সবার ঘুমানোর অপেক্ষায় ছিলাম আমি। এক্ষুনি তোর রুমে যেতাম। তোর সাথে অনেক হিসাব বাকি আছে যে আমার। কি করে টের পেল আমি এসেছি? আমি কোনো শব্দও হতে দেইনি তাহলে? কিসের হিসাব? এরই মধ্যে ভুলে গেলি? বিকালে কি করেছিস মনে পড়ছে না খুকি? বলেই বিছানা থেকে উঠে কিছু একটা খুঁজতে লাগল। আবারও এসে বসল বিছানায়। ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে আয়। তোকে কি আজকে আমায় দাওয়াত দিয়ে আনতে হবে নাকি? আসলে ভাইয়া, রুমে ঢুকতে ঢুকতে তোর হাত দেখি। কেন, আমার হাত দেখে কি হবে? আচ্ছা ঠিক আছে, এখানে এসে বসো। কাপা কাপা পায়ে ভাইয়ার পাশে বসলাম আমি। বসতেই ডান হাত দিয়ে হাত দুটো বিছানার সাথে শক্ত করে চেপে ধরল আমার। আর এক হাত দিয়ে পকেট থেকে কাটার বের করল। এটা দেখেই চোখ বড় বড় করে তাকালাম আমি। এভাবে তাকিয়ে লাভ নেই বুঝি? খুব কামড়াতে শিখেছিস তাই না? এবার তোর দাঁত তুলব আমি। না থাকবে দাঁত আর না পারবি কামড়াতে, বলেই দুগাল চেপে ধরল আমার। মুখ আপনা আপনি হা হয়ে গেল। আমি নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছোড়াছুড়ি করছি, কিন্তু পারছি না। কাটার আমার মুখে ঢুকাতেই নিজের সব শক্তি দিয়ে ধাক্কা দিলাম আমি। কিন্তু এক চুলও নড়াতে পারলাম না।
কথা বলার অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না। এবার আমি কি করব? চোখ দুটো বন্ধ করে অশ্রু বিসর্জন দিচ্ছি আমি। কিন্তু একটু পর কিছুই টের পেলাম না, তাই চোখ খুলে তাকালাম আমি। আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে শেষ ভাইয়া। আমি অবাক চোখে তাকিয়ে আছি ওর দিকে। আমাকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো ভাইয়া। ভাগ্য ভালো বাবারে বাবা, না হলে আজকে আমার সব দাঁত তুলে ফেলত। আমার দিকে তাকিয়ে বলল, আজকের মতো ছেড়ে দিলাম, এরপর যদি আর কোনোদিন কামড় দিয়েছিস তো সব কয়টা দাঁত তুলে ফেলব আমি। আজকে শুধু রিহার্সাল ছিল, তাতেই এতটা ভয়, যেদিন রিয়েলি তুলব সেদিন কি করবি? ভাইয়া প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি, তাই ভুল করে ফেলেছি। ভাইয়া রাগ করিস না। দেখি তোর হাতটা দেখি। না দেখতে হবে না, আর ক্ষমা চাইতে হবে না, তোর যা ইচ্ছা হয়েছে তাই করেছিস, ক্ষমা চাওয়ার কিছু হয়নি। দৌড়ে ভাইয়ার কাছে গিয়ে জোর করে বিছানায় বসিয়ে হাতে মেডিসিন লাগিয়ে দিলাম আমি। ভাইয়া তুই আমায় ক্ষমা করেছিস তো? রেগে নেই তো আমার উপর? ক্ষমা করতে পারি এক শর্তে। কি শর্ত? এখন আমার হাত পা টিপে দিবি। আমি ঘুমালে তবেই তোর ক্ষমা মিলবে, না হলে নয়। আর সকালে আমার সব কাপড় ধুয়ে দিবি। ভেবে দেখ তুই রাজি কিনা। একটা ক্ষমার অজুহাতে এতগুলো কাজ করানোর ধান্দা। পারবো না আমি, তুই থাক, আমি গেলাম, ঘুমাইলে ঘুমা, না হলে জেগে রাত পার কর বলে দরজার কাছে গিয়ে আবারও ফিরে এলাম আমি। ভূতটা তো বলেছে ক্ষমা না করলে আবার আসবে। ধুর, ফেসে গেছি এবার বুঝো। এদিকে গেলেও বিপদ, ওদিকে গেলেও বিপদ। পড়েছি মহাফ্যাসাদে। কিরে আবার আসলি যে? আমি রাজি তোর সব শর্তে। রোদ ভাইয়া মুচকি হেসে বলল, এই তো ঠিক আছে। তাহলে কাজে লেগে পড় বলেই টুপ করে শুয়ে পড়ল বিছানায়। পা হাত টিপতে ব্যস্ত হয়ে গেলাম আমি। আমার কপালটাই খারাপ, একে ভাইয়া, তার উপর এখন ভূতের জ্বালা, দুটো মিলিয়ে এখন আমায় জ্বালিয়ে মারবে। কাদো কাদো মুখ নিয়ে কাজ করে চলেছি আমি, আর রোদ ভাইয়া হেসেই চলেছে। চলবে।